জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান দিয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে বিএনপি ও তার মিত্ররা। এর আওতায় দিন রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন চলছে। তিস্তা চুক্তি সহ অভিন্ন পানির বণ্টন, সমস্যা সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করবেন। উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদী দুই তীরে ২৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কর্মসূচির দ্বিতীয় দিনের পরিস্থিতি কেমন দেখছেন? জি সাবরিনা, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে গতকালকে আমরা দেখেছি যে সকাল থেকে তিস্তার দুই পাড়ের মানুষ, অর্থাৎ যে তিস্তা নদী যে রক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত যে ৪৮ ঘন্টার যে লাগাতার যে কর্মসূচি, সেটি কিন্তু গতকালকে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তিস্তার দুই পাড়ের মানুষ সেখানে কিন্তু গণজমায়েতে অংশ নিতে, এবং তারা কিন্তু যেটি বলছেন যে দীর্ঘদিনের যে তাদের দুঃখ দুর্দশা, সেটি কিন্তু আসলে কোনোভাবেই লাঘব করেনি কোনো সরকারই। এই জন্যই কিন্তু আসলে তারা এই সময়ে যেটি আসলে আমরা দেখেছি যে এই যে ২ দিন ব্যাপী যে ৪৮ ঘন্টা লাগাতার যে কর্মসূচির আজকে যেহেতু দ্বিতীয় দিন, গতকালকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু তিস্তা পাড়ের দুই মানুষজন কিন্তু তারা যে এখানে আমরা দেখেছি যে সবসাইতে যে তিস্তা পাড়ের মানুষরা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘদিনে যে তাদের দুঃখ দুর্দশা, সেটি কিন্তু কোনোভাবে লাঘব হয়নি। এই কারণে তারা কিন্তু তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং তাদের যে কর্মসূচির আজকে শেষ দিন, আমরা একটু আসলে কথা শুনতে চাই যে এই তিস্তা অর্থাৎ যে তিস্তা নদী রক্ষা আন্দোলন একজন সমন্বয়কারী রয়েছেন এমদাদুল হক ভরসা, আমরা কথা জানতে চাই যে আসলে আপনারা তো এই আন্দোলন তো ২ দিন ব্যাপী, আজকে শেষ দিন, আজকে কি কি ধরনের আয়োজন রয়েছে আপনাদের? আপনারা জানেন আমাদের এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা ৪৮ ঘন্টার একটা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা গতকালকে সারা দিন রাত ২৪ ঘন্টা আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একটা দিন পার করেছি। আমাদের দ্বিতীয় কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে। আমরা সকাল 10টা র্যালি করব। এরপরে আমরা বিভিন্ন আরও প্রোগ্রাম আছে। আমাদের শেষ যে প্রোগ্রামটা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনলাইনের মাধ্যমে আমাদের সাধারণ তিস্তা পাড়ের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে উনি ওনার বক্তব্য পেশ করবে, এবং এই বক্তব্য শেষ হওয়ার পরে আমার নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনার মাধ্যমে এই দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমরা তিস্তা পাড়ার মানুষজন তো দীর্ঘদিনের কিন্তু তাদের দাবি, সেই দাবি কিন্তু এখনো কোনোভাবেই প্রত্যাশা পূরণ হয়নি। আসলে তিস্তা পাড়ার মানুষজন কি বলছে? তিস্তা পাড়ের মানুষজনের একটাই দাবি যে আমরা দীর্ঘদিন ধরে অনেক আশার বাণী শুনেছি, আমরা এবার আর আশার বাণী শুনবো না। আমাদের যেভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না, অর্থনৈতিক আমার এই অঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমার আন্দোলন চালিয়ে যাব। এটাই আমার প্রত্যাশা। জাগো বেহে, জাগো বেহে। জি, যেমনটা শুনছিলেন যে আসলে এখানকার যে সমন্বয়কারী রয়েছেন আজকে, অর্থাৎ এই যে 2 দিন ব্যাপী যে কর্মসূচি, তিনি যেটি বলছিলেন যে তাদের এই মুহূর্তে র্যালি রয়েছে, এরপরে পদযাত্রা রয়েছে, নানা আনুষ্ঠানিকতা আজকেও রয়েছে। এবং যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু আসলে জানেন যে রংপুর সহ উত্তরের যে 5টি জেলা, সেখানে 11টি পয়েন্টে কিন্তু একযোগে তিনি কিন্তু সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং তিস্তা পাড়ের মানুষও কিন্তু মুখিয়ে রয়েছেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি যেন তার হাত থেকেই শুরু হয়, এবং এরপরে যে সরকার নির্বাচিত হবে তারা যেন আসলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন, এমনটা প্রত্যাশা করছেন কিন্তু এই যে তিস্তা দুই পাড়ের মানুষজন। এমনটাই ছিল সাবরিনা, রংপুর থেকে আজকের যে তিস্তা নিয়ে, যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যে তিস্তা দুই পাড়ের মানুষের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের 7 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়া জেলা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাতক্ষীরা সদর উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। পাঠদান অব্যাহত রাখতে গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে অস্বস্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে শ্রেণী কক্ষ সংকটের দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। সাতক্ষীরা সদরের প্রাচীনতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1885 সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হলেও কার্যত অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি বিদ্যালয়টিতে। ঐতিহ্যবাহী বিদ্যালয় হওয়া সত্ত্বেও শিক্ষার্থী অনুযায়ী রয়েছে শ্রেণীকক্ষের সংকট। যে কয়েকটা শ্রেণীকক্ষ রয়েছে তার অধিকাংশই পাঠদানের অনুপযোগী। বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকলে বা প্রাকৃতিক দুর্যোগে আলোক স্বল্পতায় একেবারেই অনুপযোগী হয়ে পড়ে শ্রেণী কার্যক্রম। একটি বেঞ্চে 3 জন করে বসতে হয়, যার কারণে আমাদের স্যার যে কাজ দেয় সেই কাজটা করতে অসুবিধা হয়। যখন আমাদের বিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না তখন আমাদের অনেক কষ্ট হয়। আমরা ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পারি না, পড়তে পারি না। ব্ল্যাকবোর্ডের মোটে দেখাই যায় না, বাচ্চারাও দেখতে পায় না। এই জন্য আমাদের একটা নতুন ভবনের বিশেষ প্রয়োজন। বিদ্যালয়টিতে শুধু শ্রেণীকক্ষ সংকটই নয়, রয়েছে খেলার মাঠেরও সংকট। টিফিনে বা অবসর সময়ে শিক্ষার্থীদের খেলাধুলা বা বিনোদনের জন্য নেই কোনো স্থান। ফলে শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের নতুন যদি ভবন দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আমাদের জন্য খুবই উপকার হবে এবং আমরা কৃতজ্ঞ থাকব। সরকারি সম্পত্তিতে শিশুদের জন্য একটি মাঠের ব্যবস্থা করা হয়, তাহলে খেলাধুলা করে শিশুদের মানসিক বিকাশ করা সম্ভব বলে আমরা বিশ্বাস। শ্রেণীকক্ষ ও খেলার মাঠ সংকটের এমন চিত্র শুধু এই বিদ্যালয়ই নয়, সাতক্ষীরার অন্তত 242টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে এমন চিত্র। বিদ্যালয়ের ভবন আরেকটু উন্নত হতো, তাহলে আমাদের পক্ষে পাঠদান করা আরো সহজ হতো বলে আমি মনে করি। যে সমস্ত বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষ সংকট রয়েছে তাদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসন। আমাদের প্রত্যেক মাসে যে সমানের সভা হয় সেখানেও আমরা এটা নিয়ে আলোচনা করে এই পরামর্শ দিই। এবারও সেই পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রাইমারি বা শিক্ষক অফিসার যারা আছে তাদেরকে আমি বলবো যে কতগুলি প্রতিষ্ঠান এরকম অবস্থায় আছে এবং সেইগুলি কনস্ট্রাকশনের জন্য বা নতুন ভবন নির্মাণের জন্য বা সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং তার প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। শ্রেণীকক্ষ সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ইলিয়াস কমল, মাই টিভি। পবিত্র রমজান সামনে রেখে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। কোথাও কোথাও সকাল 10টার মধ্যে টিসিবির পণ্যবাহী ট্রাক আসার কথা থাকলেও ট্রাকের জন্য অপেক্ষায় রয়েছে অনেক মানুষ। টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, আপনি এখন কোথায় আছেন? সেখানে টিসিবির পণ্য বিক্রির পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষে আসলে বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি আসলে সামাল দেওয়ার জন্য যারা নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত মানুষজন রয়েছেন, বিশেষ করে যারা উচ্চবিত্ত রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে এই যে মধুবাগ এলাকায় যে আসলে টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো সরবরাহ করা হয় স্বল্প মূল্যে, সেইখানে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষের ভিড়। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু সেই কাকডাকা ভোর থেকে অর্থাৎ ফজর নামাজ পড়েই কিন্তু তারা এখানে রওনা দিয়েছেন সিরিয়াল দেওয়ার আশায়। যদিও একটা বিষয় এসে আমরা জানতে পেরেছি, এখানে যদি নির্দিষ্ট পরিমাণ যদি কার্ড দেওয়া থাকতো তাহলে হয়তো এখানে কোনো জটলা বা বাড়তো না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হতো না। এজন্য এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নির্দিষ্টভাবে টিসিবির থেকে
তেমন কোনো কার্ডের মানে বিধিবিধান তেমন কোনো না থাকার কারণে তারা লাইনে ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা এই মালামালগুলো সংগ্রহ করছেন, যাতে করে তাদেরকে চরম ভোগান্তি পেতে হচ্ছে, চরম বেগ পেতে হচ্ছে। অনেক সময় তাদের যারা আসলে এই পণ্যগুলো ক্রয় করতে আসছেন তাদের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটছে এবং ট্রাকগুলো যে নির্দিষ্ট সময় আসার কথা সেটি কিন্তু আসলে আসছে না। অর্থাৎ একটা জিনিস মানে বলতে গেলে এখানে বেশ কয়েকজন আছে, আমরা একটু যদি কথা বলতে চাই, একজন ম্যাডাম রয়েছেন, যদি আমরা একটু জানতে চাই যে এই মালামাল নিতে এসে আপনাকে আসলে কী ধরনের সমস্যায় পড়তে হয়? অনেক সমস্যা পড়তে হয়, সামনে জন দাঁড়ায়, সামনে তো না, টান দিয়ে ফালাই দিয়ে ধরে মারামারি করবে, মাল নিতে দিবে না, একজনের জায়গায় 3 জন 4 জন করে মাল উঠাবে, আমরা মুঠেও পাবো না, মানে অনেক গ্যাঞ্জাম হয়, হাত ভাঙে, কের পাও ভাঙে, হ্যাঁ গলায়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কোনো নির্দিষ্ট কোনো কার্ড কি আছে নাকি আপনার এমনিতেই লাইনে দাঁড়ান? না না, কার্ড নাই, এমনি লাইনে তো নেই কোনো কার্ড। এমনিতে দাঁড়ানোর কারণে কি এই গ্যাঞ্জাম সৃষ্টি হয়? গ্যাঞ্জাম সৃষ্টি হয়, দেখা গেছে মাল থাকে না, মারামারি হইলে চলে যায় গাড়ি। আচ্ছা আচ্ছা, মারামারি হইলে দেখা যায় যাই ঝামেলা বেশি হয়। সিরিয়াল দিয়ে দিত, টুকিনটা দিয়ে দিত, তাহলে সবাই পাইতো, রোজা উপলক্ষে দেয় তো সবাই যেতে পায়, কিন্তু একজনের নেয় 3টা, একজনে 1টাও পায় না। আমরা এমন চাপাচাপি খাই, একটাও আমরা এই পর্যন্ত পাইনি, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে দিতে আছে। সাবরিনা মানে শুনছিলেন যে এখানে অসংখ্য মানুষের অসংখ্য অভিযোগ রয়েছে, তাদের অভিযোগ টিসিবির মাধ্যমে যদি কার্ডের মাধ্যমে এই পণ্যগুলো দেওয়া হতো তাহলে সবাই এই পণ্যগুলো যেমন মানে পেত। পাশাপাশি এই যে মানে কার্ড ছাড়া এই যে দীর্ঘ লাইনে দেয়া এবং আসলে পক্ষপাতিত্বের কিছুটা অভিযোগ রয়েছে, এইসব অভিযোগ কাটিয়ে উঠলে রমজান মাসের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চ্যালেঞ্জ সেটা যেমন সরকার চ্যালেঞ্জ করতে মানে মোকাবেলা করা যেমন একদম সম্ভব, তেমনি পাশাপাশি যারা আসলে মালামালগুলো নিতে আসেন তাদের স্বাচ্ছন্দ্যে স্বল্প মূল্যে এই তাদের পণ্যগুলো ক্রয় করতে পারেন এমনটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো আসলে এই রামপুরের যে মধুবাগ এলাকার যে টিসিবির পণ্য সরবরাহ করা হয় সেই এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে বেশ কিছু ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, বিলীন হচ্ছে নানান জাতের গাছ। বসতবাড়ি ও কৃষি জমির আশেপাশে ইটভাটা গড়ে ওঠায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না দৌরাত্ম্য। প্রতিনিধি মাহবুবুল আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুর সদর উপজেলার পিরোজালি ও মির্জাপুর ইউনিয়নে ক্রমেই বাড়ছে ইটভাটার সংখ্যা। নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে গড়ে উঠছে এসব ইটভাটা, যা স্থানীয় কৃষিখাতকে করছে ক্ষতিগ্রস্ত। আবাদি জমিতে গড়ে ওঠা ইটভাটার পাশাপাশি কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করায় দিন দিন কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। বৈধ ও অবৈধ ইটভাটার হালনাগাদ তথ্য না থাকলেও এ জেলার বেশিরভাগ ইটভাটা স্থাপন করা হয়েছে বসতবাড়ি ও কৃষি জমির পাশে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী, কমেছে ফসল উৎপাদন। যখন ভালো আসে না এমন সময় হয় যে খালি পুড়ে যায়, এই জন্য ফল গাছে আমারও নষ্ট হয়ে যায়, বাড়িঘর ক্ষতি হয়, কৃষকরা বলছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের মদতে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। তাদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। অবজেকশন দিলে অবজেকশন নেয়, কিন্তু দেখা গেল যে ওই ইটভাটা মালিক এরা ডেকে নিয়ে আরো টাকা পয়সা খেয়ে এরা একটা ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে এই অঞ্চলের কৃষি ও পরিবেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশেষজ্ঞরা। ইটভাটা ধোঁয়া এটা বায়ু দূষিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু ওই এলাকার ফসল, ওই এলাকার কৃষি জমি এবং ওই এলাকার অন্যান্য স্বাস্থ্য খাতেও কিন্তু বড় সমস্যা তৈরি করে। হয়তো পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে, নয়তোবা এই ইটভাটাগুলো বন্ধ করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলমান থাকবে। লাস্ট ইয়ারে আমরা 118টা ইটভাটা ভেঙে দিয়েছি এবং এই বছরে আমরা ইতিমধ্যেই, যেহেতু একটা এলাকায় এত ইটভাটা ভাঙা হয়েছে, তারপরও অল্প কিছু রয়ে গেছে এবং সেই ইটভাটার বিরুদ্ধে কিন্তু অভিযান চলমান আছে। গাজীপুরের বেশ কয়েকটি ইটভাটায় এই মৌসুমে পোড়ানো হয়েছে প্রায় কয়েক টন কাঠ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ফেনীতে একটি পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কায় 6 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন 6 জন।
তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করে একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। মহাসড়কে দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। হাসপাতালে যাওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিচ বাংলাদেশের যৌথ অভিযানে পঠন দক্ষতা ও পাঠ্যাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক 2 দিনব্যাপী রিডিং কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে রোববার পর্যন্ত খবর হলো ক্লাস 3 পর্যন্ত বইমেলায় বইগুলো সেইগুলো 85% উপরে মাঠে চলে হারিয়েছে। আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির বইগুলো পেয়ে যাবে। ঢাকা 2 সংসদীয় আসনের অন্তর্গত সাভারের ভাকুরতায় শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় ও শালমাসি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। ভাকুরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন এর সভাপতিত্বে ও যুব দলের সভাপতি আশরাফুল আলম সাইদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ সভাপতি শামীম হাসান, ভাকুরতা ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন সহ অনেকে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ উপভোগ করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সংস্কারের নামে তালবাহানা করে দেশকে আর বেশি দিন অগণতান্ত্রিক না রাখার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সোমবার দুপুরে চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, সংস্কার আমরাও চাই দেশের উন্নয়ন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি। তবে সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একদিনে সংস্কার করলে কিছু হয় না, কারণ দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত ও অভিজ্ঞতাপূর্ণ। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মুস্তাক মিয়া। তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং বেশি প্রযুক্তি নির্ভর, যে অনতিবিলম্বে সংস্কারের নামে তাল বাহানা করে আমাদের দেশকে আর বেশি দিন অগণতান্ত্রিক রাখবেন। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ কখনো বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করেনি। হাসিনা ভারতের দালালি করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করেছে। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ অপারেশন ডেভিল হান্ট কেন 6 মাস পর শুরু হলো? অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রাখেন। সোমবার বিকেলে নেত্রকোনা পুরাতন কালেক্টর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। সোমবার বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভায় এই আহ্বান জানান তিনি।
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জেলা বিএনপির উদ্যোগে এক মহাসমাবেশ হয়েছে। সোমবার শহরের বাহারছড়া এলাকায় মুক্তিযোদ্ধা মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হয়নি, কিন্তু তার আগেই $4 বিলিয়ন ভাগ করে নিয়ে গেছেন শেখ হাসিনা। এখন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশের শেখ পরিবার। সোমবার বিকেলে জামালপুরে দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজক ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, আরেকজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না। সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেলিমা রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতে হবে, দেশের জনগণ আস্থা ফিরে পাবে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব সোনালী কাবিন পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবছর বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে পদক প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি। সংগঠনের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি জয়নুল হোসেন, কবি মুহিবুর রহমান, কবি তৌফিকুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকে। শেরপুরের ঝিনাইগাতিতে বিট পুলিশিং মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে সদর বাজারের ধানহাটিতে এই সভা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক। সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্যবিবাহ, ইফটিজিং, কিশোর গ্যাংসহ নানা অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝিনাইগাতি